আচ্ছা, উই স্টার্ট কালকে যেখানে বইটাতে ছিলাম, কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ডিভাইস মডেলিং, ওখান থেকে শুরু করি। ওখানে তোমার আমরা কতগুলো ইকুয়েশন নিয়ে ডিসকাস করেছিলাম, এবং যেগুলো তোমাদের অলরেডি জানা। ক্যারিয়ার ট্রান্সপোর্ট, যেহেতু চার্জ ক্যারিয়ার ট্রান্সপোর্ট গুলো ডিভাইসের মধ্যে দিয়ে হবে, কাজে সেই চার্জ ক্যারিয়ার ট্রান্সপোর্ট রিলেটেড ইকুয়েশন গুলো আমরা ডিসকাস করেছি। আচ্ছা, তো এখানে যে জায়গায় শেষ করেছিলাম সেখান থেকে যদি শুরু করি, এটা তো তোমরা আইনস্টাইন রিলেশনটা মনে হচ্ছে বাসায় চেক করছো। সো দ্য ট্রান্সপোর্ট model described by these equations assumes that the velocities respond instantaneously to changes in the electric field. ঠিক আছে, মানে সাথে সাথে ভেলোসিটি চেঞ্জ হয় চার্জ ক্যারিয়ারে। ইলেকট্রিক ফিল্ড তো তুমি বাইরে দিচ্ছ ম্যাটেরিয়ালের, তার মধ্যে তার দিয়ে দিচ্ছ, ভোল্টেজ দিচ্ছ, তার ফলে সে ইলেকট্রিক ফিল্ড পাচ্ছে। আর চার্জ ক্যারিয়ার গুলো তো ভেতরে সেমিকন্ডাক্টরের মধ্যে থাকছে, তো তারপরে সে রেসপন্ড করছে, ভেলোসিটি দেখাচ্ছে। তো এই জিনিসটা পুরো ঘটনাটা ইনস্ট্যান্টেনিয়াসলি হয়, এরকম একটা অ্যাজাম্পশন। And the mobility and diffusion coefficients are functions of the electric field alone. ঠিক আছে, তো এখানে অন্য কোনো ফ্যাক্টর নাই, এটাই ধরা হয়েছিল। ইন প্র্যাকটিস দ্য ক্যারিয়ার্স ডু নট রেসপন্ড ইনস্ট্যান্টলি, কিন্তু আসলে কি হয়, ক্যারিয়ারদের একটু সময় লাগে রেসপন্ড করতে। To stimuli and the mobility and the diffusion coefficients of carriers in semiconductors are tensor quantities, মানে ডিরেকশন, পজিশন, এগুলোর উপর ডিপেন্ড করে। Dependent on several parameters in addition to electric field, যেমন আরেকটা হলো টেম্পারেচার, ক্যারিয়ার কনসেন্ট্রেশন, কয়টা ক্যারিয়ার আছে, হ্যাঁ, সেগুলোর উপর ডিপেন্ড করবে। কত তাপমাত্রায় আছে সেটার উপর ডিপেন্ড করবে। Furthermore, the derivation of the continuity and current densities equations assumes that the semiconductor has a single valley parabolic band structure, মানে আমরা ব্যান্ড স্ট্রাকচারটা ধরেছি এরকম, এগুলো এটা মানে মাল্টিপল ভ্যালি, তাই না? কিন্তু আসলে আসলে তো মাল্টিপল ভ্যালি হয়, কিন্তু আমরা এখানে সিঙ্গেল ভ্যালি ধরছি। তো that the semiconductor has a single valley, তার মানে একটা ভ্যালি ধরা হয়েছে। এখান থেকে এখানে জাস্ট ট্রানজেকশন হচ্ছে, এটাই ধরা হয়েছে। এখান থেকে তো এদিকে হইতে পারে, মোমেন্টাম চেঞ্জ হতে পারে। আচ্ছা, এবং প্যারাবোলিক ধরা হয়েছে, ঠিক আছে। তো ইন দি কেস অফ সেমিকন্ডাক্টরস সাচ এস গ্যালিয়াম আর্সেনাইড ইত্যাদি উইচ হ্যাভ মাল্টি ভ্যালি ব্যান্ড স্ট্রাকচারস, তাহলে এখানে একটা পয়েন্ট রয়ে গেল, একটা হচ্ছে মাল্টি ভ্যালি হইতে পারে, আর ওখানে হলো ওই জিনিসগুলো টেন্সর কোয়ান্টিটিস হবে, এটা একটা পয়েন্ট, এবং টেম্পারেচার ক্যারিয়ার কনসেন্ট্রেশনের উপর ভ্যারি করবে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টস হিয়ার টু রিমেম্বার। আচ্ছা, তারপরে বলছে, তো কাজে যখন আমরা কম্পাউন্ডে যাব তখন ব্যান্ড স্ট্রাকচারটা কমপ্লিকেটেড হয়, অনেকগুলো ভ্যালি থাকে ইত্যাদি। তো এটা হচ্ছে দোজ ভ্যালি ইজ ডেসক্রাইবড বাই ইটস বোলজম্যান ইকুয়েশনস। আচ্ছা, এখানে বোলজম্যান ইকুয়েশনের একটু ভিত্তিটা বললো কোথায় আছে। The derivation of continuity and current density equations for these materials requires the solution of coupled set of Boltzmann equations. ঠিক আছে, তাহলে আমরা যে জে এর ইকুয়েশন, আবার কারেন্ট ডেন্সিটি যে ডেল এন বাই ডেল টির, সরি কন্টিনিউটি ইকুয়েশন যেটা এগুলো বের করছি, এই ইকুয়েশন গুলোর মধ্যে এখন আমার কিন্তু লাগবে বোলজম্যান ইকুয়েশনটা লাগবে। তো অমুক ভদ্রলোক হ্যাজ 1970 তে shown that the mobility and diffusion coefficients of compound semiconductors can be expressed as functions of the average velocity of the lower valley. তাহলে উনার অ্যাজাম্পশন থেকে কি আসছে, অ্যাভারেজ ভেলোসিটি, ভেলোসিটি অ্যাভারেজ অফ লোয়ার ভ্যালি। এই যে লোয়ার ভ্যালির ক্ষেত্রে, লোয়ার ভ্যালি এটা তোমার কে ভার্সেস ই, তাই না? তাহলে ইটা তো কি, ই হচ্ছে তোমার হাফ এমভি স্কোয়ার, তাই তো? তাহলে ই কি ভেলোসিটির সাথে রিলেটেড, তাহলে বিভিন্ন কে তে বিভিন্ন ভেলোসিটি হবে, তাহলে সেই যে কে তে ভেলোসিটি গুলো আলাদা হবে, সেগুলার অ্যাভারেজ ভেলোসিটিটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট জিনিস। এবং লোয়ার ভ্যালিটা, এখানে অনেকগুলো ভ্যালি থাকে, এই ধরো এটা ভ্যালি কোন সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ডাইরেক্ট যেগুলো, সেগুলোর ক্ষেত্রে এখানেই লোয়ার ভ্যালিটা, বাকিগুলা কিন্তু আপার ভ্যালি। কিন্তু কোন কোন সেমিকন্ডাক্টরে থাকে, আমি নিচেরটা ভ্যালেন্স ব্যান্ড, উপরেরটা কন্ডাকশন ব্যান্ড, তো কোন কোন সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে থাকে লোয়ার ভ্যালি কিন্তু অন্য পয়েন্টে আছে। কাজে যে পয়েন্টে লোয়ার ভ্যালি পাচ্ছ সেখানকার অ্যাভারেজ ভেলোসিটিটা ধরতে হবে, মানে এই উপরের ক্ষেত্রে এইটা গামা পয়েন্টটা, অন্যটার ক্ষেত্রে এক্স পয়েন্ট, এল পয়েন্ট, এগুলো হতে পারে। এ ধরনের ম্যাটার গুলা কনসিডারেশনে আসবে আসল ক্ষেত্রে আর কি। তাহলে এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি অফ লোয়ার ভ্যালি, এটার উপর ওই কন্টিনিউটি ইকুয়েশন গুলো ডিপেন্ড করবে। আচ্ছা, তো কাজে আমরা যখন প্রোগ্রামিং করব তখন এই সমস্ত জিনিসগুলো কিন্তু কনসিডারেশন আনতে হবে।
The implication of this departures from the behavior described by the basic semiconductor equations will be discussed later. আচ্ছা, তো গেল। এখন হচ্ছে কারেন্টে আসলো, একদম ম্যাক্রো লেভেলের যে কারেন্ট। এতক্ষণ অনেক কিছু ছিল, ড্রিপ ভেলোসিটি টেসিটি, এগুলো তো হচ্ছে চার্জ ক্যারিয়ার লেভেলের। এটা হচ্ছে ম্যাক্রো লেভেলের কারেন্ট। তো কারেন্টটা টোটালটা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল করে পাবো, তার মধ্যে ভাগ করে দিছে যে টোটাল কারেন্ট মধ্যে পার্টিকেল কারেন্ট থাকবে, আর ডিসপ্লেসমেন্ট কারেন্ট তোমরা ইলেকট্রোম্যাগনেটিক্সে পড়ছিলা, একটা জিনিস ছিল ডিসপ্লেসমেন্ট কারেন্ট, ওটার কথা ওখানে ইনক্লুড করা হয়েছে, যেটা ফিল্ডের সাথে টাইম ডেরিভেটিভ। The description of this physical model is completed by defining the domain. আচ্ছা, তো এটা তো আরেকবার বলছে যে ডোমেইন বলবে, বাউন্ডারি কন্ডিশনস বলবে, ইনিশিয়াল কন্ডিশনস। তার মানে আমরা যদি প্রোগ্রামিং লেভেল থেকে চিন্তা করি, তাহলে আমাকে শুরুতে কি ইনপুট কিছু ভ্যালু দিয়ে দিতে হয়, তারপর সে প্রোগ্রাম রান করে, এবং কিছু তো ওই ইনপুট ভ্যালুগুলোর মধ্যে বাউন্ডারি কন্ডিশন হচ্ছে কিছু ভ্যালু থাকবে, যে কোন সিচুয়েশনে কোন এনভায়রনমেন্টে এই তোমার সেমিকন্ডাক্টরটা আছে সেটা, এবং কোন ইনিশিয়াল কন্ডিশনে আছে। তো এই জিনিসগুলো আমাদের লাগবে। আচ্ছা, তো দি নাম্বার অফ ডাইমেনশনস হুইচ মাস্ট বি অ্যাকাউন্টেড ফর ইন দ্য মডেল, তার মানে তোমরা 2 ডাইমেনশনাল করবা না 3 ডাইমেনশনাল করবা। তো এটা আবার ডিপেন্ড করবে ডিভাইসের জিওমেট্রির উপর, কন্ট্যাক্টের উপর, সারফেস প্রপার্টির উপর। তোমার ডিভাইস তো এরকম আসলে তো 3 ডাইমেনশনাল হলে ভালো হয়, কিন্তু ডিভাইসটা যদি খুব চিকন হয়, তখন কিন্তু এটা থিকনেসটা কমতে থাকবে। তো সেক্ষেত্রে কোন ধরনের অ্যানালাইসিস ভালো, সেগুলার কনসিডারেশনও লাগবে। The two terminal devices with simple device structures, for example, vertical transferred electron device, PN junction diodes, are often representing using one dimensional model. ঠিক আছে, তাহলে এটা একটা সিম্পলেস্ট এক্সাম্পল বলতে। মোস্ট প্ল্যানার ডিভাইস, এগুলো হচ্ছে তোমার টু টার্মিনাল ডিভাইসের কথা বলো। তারপর নিচে যদি প্ল্যানার ডিভাইস হয়, ইনক্লুডিং, এটা তো একটু আন্ডারলাইন করি, হ্যালো, মোস্ট প্ল্যানার, শোনা যাচ্ছে? আচ্ছা, প্ল্যানার ডিভাইসেস ইনক্লুডিং দোজ ফাউন্ড ইন মনোলিথিক স্ট্রাকচারস ইন্টিগ্রেটেড আইসির মধ্যে। হ্যাঁ, আইসির মধ্যে তো এরকম প্ল্যানার স্ট্রাকচার হবে। রিকোয়ার অ্যাট লিস্ট 2 ডাইমেনশনাল মডেলস, তার মানে এখানে এদিকের দুই দিকের মডেলটা লাগবে। মডেলস টু অ্যাকাউন্ট ফর মাল্টি ডাইমেনশনাল নেচার অফ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ক্যারিয়ার ডিস্ট্রিবিউশন। তাহলে ইলেকট্রিক ফিল্ডের এদিকে কম্পোনেন্ট থাকবে, এদিকে কম্পোনেন্ট থাকবে, এবং চার্জ ক্যারিয়ার ডিস্ট্রিবিউশনেরও দুই দিকে বিভিন্ন রকম ডিস্ট্রিবিউশন হতে পারে। আচ্ছা, ঠিক আছে, তো চার্জটা দুই দিকেই মুভ করতে পারে। আচ্ছা, তো in device where the white in devices where the width is much greater than the length, which is usually the case of discrete devices, a two-dimensional model is adequate. তাহলে টু ডাইমেনশনাল মডেল কিছু কিছু জায়গায় লাগবে, এগুলার এক্সাম্পল দিছে। For small geometry devices where device width is the same order as the device length, such as VLSI circuits, 3-dimensional model দরকার হবে। তো এই ধরনের তিনটা মডেল 3 ডাইমেনশনালি আমরা অ্যাপ্রক্সিমেট করে করে সলিউশনে আগাতে পারি। The analysis domain chosen to represent the device is an approximation of the the analysis domain chosen to represent the device is approximation of the real device, and importance of choosing the correct model geometry cannot be understated. তাহলে জিওমেট্রিটা আমার ডিভাইসের ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। প্ল্যানার ডিভাইস যেগুলো, যে 2 ডাইমেনশনাল যেগুলো হলো, such as MESFET model in 2 dimensions should have planar ohmic contacts on the top surface in order to fully account for the local electric field and space charge effects. এগুলো প্রোগ্রাম করতে গেলে এগুলা ডিটেলসে আসা যাবে। আচ্ছা, তারপর হচ্ছে টু স্পেশাল, নিচেরটা চলে গেলাম, পরের প্যারায় গেলাম। টু স্পেশাল বাউন্ডারি কন্ডিশনস এন্ড অ্যান ইনিশিয়াল কন্ডিশনস আর রিকোয়ার্ড টু সলভ দ্য ক্লাসিক্যাল ডিফারেন্সিয়াল সেমিকন্ডাক্টর ইকুয়েশনস। তাহলে দুটা বাউন্ডারি কন্ডিশন লাগে, হ্যাঁ, স্পেশাল বাউন্ডারি কন্ডিশন এবং একটা ইনিশিয়াল কন্ডিশন লাগে। দ্য সারফেস এন্ড কন্টাক্ট প্রপার্টিজ প্রোভাইড দ্য বাউন্ডারি কন্ডিশন। তাহলে সারফেসের প্রপার্টি, কন্টাক্টের প্রপার্টি হচ্ছে তোমার এই বাউন্ডারি কন্ডিশনসটা দিবে। The presence of current-free boundary regions as well as conducting contacts on the surface leads to mixed boundary conditions. The absence of current flow through surfaces may be modeled by assuming that the potential and carrier gradients normal to the surface are zero. এগুলো সব সারফেস নিয়ে বলছে। If the surrounding media are assumed to have zero relative permittivity. আচ্ছা, এগুলো একটা একটা করে বেশি গভীরে চলে গেছে, ডিপে। এটা আসলে পড়ে বোঝা ডিফিকাল্ট হবে, এটা যখন যদি কোনো প্রোগ্রামিং করতে গিয়ে লাগে তখন সেটা রিলিভেন্ট হবে। আচ্ছা, এখন হচ্ছে আচ্ছা, এটা এই পরের অংশে যাওয়ার আগে তোমাদের কুইজের ডেট নিয়ে কি কিছু ভাবছো? স্যার 26 তারিখ 6টায় চলছে স্যার। আচ্ছা, আমি একটু নোট ডাউন করে নিই। 26 তারিখ হচ্ছে কি বার?
সোমবার। সোমবার 26/7/21 6 PM। আচ্ছা, তো আমাদেরকে ওই যে স্যার ডিরেকশন দিয়েছেন হেড স্যার যে ক্যামেরা অন রেখে প্র্যাকটিস শুরু করে দিতে। তো তোমাদের কোনো অবজারভেশন থাকলে একটু বলো তাড়াতাড়ি। ক্যামেরা অন রাখতে তো সমস্যা নাই, পরীক্ষা তো এমসিকিউ টাইপের। তোমরা তোমাদের মোবাইল দিয়ে ঢুকো সবাই? জি স্যার। না স্যার, ডেস্কটপও আছে। ডেস্কটপও আছে না? আচ্ছা, তো যদি এমসিকিউ প্রশ্ন করি। স্যার মোবাইলে প্রবলেমটা হয় যে ইয়া দিয়ে ঢুকলে, মানে স্যার গুগল ফর্মে গিয়ে পরীক্ষা দিলে জুম ওটা ফ্রিজ হয়ে যাবে। দুইটা স্যার, দুইটা কাজ প্রবলেম আছে স্যার। তাহলে কি এমসিকিউ বাদ দিব, শর্ট কোশ্চেন দিব? হাতে লেখা যাবে দাও তাহলে শর্ট কোশ্চেনই দেই তাহলে, তোমরা হাতে লিখে করো আর কি। ঠিক আছে, ক্যামেরা অন রাখলে তো আর তোমার সেট করতে দরকার হবে না, তোমরা তো ক্যামেরা অন রাখবেই, আর তোমার তো বেশি স্টুডেন্ট না। তাহলে এই কয়জনকে মনে হয় মনিটর করা যাবে যদি ক্যামেরা অন রাখো আর হাতে লেখো, তাহলে মনে হয় সমস্যা হবে না। স্যার, ক্যামেরা অন করে গুগল ফর্মে পরীক্ষা দেওয়াটা কেমন? না না, আমি গুগল ফর্ম দিব না তো বললাম। এমসি গুগল ফর্মে তুমি তো আনসারটা জমা দিবা, কিন্তু যতক্ষণ পরীক্ষাটা দিবা তখন তো তুমি ক্যামেরা অন রাখবা। ধরো প্রথমে তো গুগল ক্লাসরুম থেকে তুমি ইয়ে করবা, ওটারে কি বলে, প্রশ্নটা ডাউনলোড করবা, প্রশ্নগুলো তুলে নিবা, তাই তো? এটাই তো করো নাকি? জি স্যার। হ্যাঁ, তারপর তো যখন খাতায় লেখা শুরু করবা, হ্যাঁ, তো তখন সবাইকে ক্যামেরা অন করতে হবে, করে খাতায় লেখা শুরু করবা। তখন তো তুমি খাতায় লিখতে থাকবে আর তোমার ফেসটা আমি দেখতে পারবো এরকম। আর লেখা যখন শেষ হয়ে যাবে তখন আমি বলবো যে লেখা শেষ করে এখন জমা দাও। তো জমা দেওয়ার সময় তো তোমার আর ক্যামেরা অন রাখতে হবে না, তখন তুমি ইয়ে দিবা, গুগল ফর্ম দিয়ে ঢুকবা, হবে না? স্যার এমসিকিউ মনে হয় বেটার হয় স্যার পরীক্ষার সময়টাতে। এমসিকিউ হলে স্যার সমস্যাটা, এমসিকিউ বেটার। এমসিকিউ হলে সমস্যা হচ্ছে তো তোমাকে তো অনলাইনে আনসার দিতে হবে, তখন তখন তো খাতায় লিখতে পারবা না, আচ্ছা স্যার। তাই না? এমসিকিউ হলে তো গুগল ফর্মের মধ্যেই তো এবিসিডি চুজ করে দিতে হবে। স্যার সেটা স্যার, তো ওইভাবেই করতে সমস্যা হবে। হবে না, মেবি ফোন থেকে না গুগল ফর্মই ঢুকলেই করি হবে। স্যার। মানে স্যার দেখা যায় যে ডেস্কটপের ক্যামেরাগুলা অনেকের হুম। ভালো না, যেমন স্যার আমার ক্যামেরাটাতে বোঝা খুব টাফ হয়ে যাবে হুম যে হুম আমি সামনে কে আছে। হুম। এটা একটা ইস্যু থেকে যাচ্ছে। না, ওগুলা না হয় আমরা ট্রায়াল করতে করতে সবাই মিলে শিখে ফেলবো, কিন্তু হচ্ছে যে এমসিকিউতে যদি রাখি তাহলে তোমরা দুইটা কাজ একসাথে করতে পারবা, ক্যামেরা অন রেখে এমসিকিউ আনসারটা করতে পারবা। এমসিকিউ আনসার কি মোবাইল দিয়ে করবা না কম্পিউটার দিয়ে করবা? দুইটা দিয়েই করা যায়, এমসিকিউ তে জাস্ট তো না, স্যার দুইটা দিয়ে ক্যালকুলেট করা করে যায়, ক্লিক। কিন্তু তোমাদের এখন ফ্যাসিলিটি কি আছে? তোমাদের সবার কাছে কম্পিউটার আছে তো নাকি? আচ্ছা স্যার, কম্পিউটারে হ্যাঁ, স্যার সেটা একটা সবার ওয়েবক্যাম নাই, যাদের ল্যাপটপ আছে তাদের সাথে ওয়েবক্যাম তো বিল্ট ইন থাকে। না, যে তুমি মোবাইল দিয়েও ঢুকবা আবার ইয়েও করবা, কম্পিউটার দিয়েও ঢুকবা নাকি? না, কম্পিউটার তখন তাহলে ওইটা করতে হবে, মানে কম্পিউটার কম্পিউটারে। কম্পিউটারে জুমে ঢুকবা মোবাইল দিয়ে, আর গুগল ফর্মে ঢুকবা কম্পিউটার দিয়ে। স্যার দুইটা ডিভাইস ইউজ করতে হবে। যদি পারো, কারো কোনো অসুবিধা থাকলে বলে দিও। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা শুরু করি আজকের টপিকসটা। থ্যাংক ইউ। তাহলে 26 তারিখ 6টার সময় থাকলো। আচ্ছা, the semiconductor equations have for many years। আচ্ছা, এখন তাহলে মেথড অফ সলিউশনস এ গেছি। তো এখানে দুটা স্কিম, উপরে গল্প গুজবটা না যায়, আমরা নিচেটাই যাই। ফাইনাইট ডিফারেন্স স্কিম, এটা তোমরা আগে নিউমেরিক্যালে পড়ো নাই বললা কালকে। তো finite difference techniques applied to semiconductor modeling are well established and there is considerable information available on the stability and convergence properties of these schemes. Convergence মানে একটা প্রোগ্রাম করলে কনভার্জ করে কখন, তোমরা তো জানো, যখন একটা তোমার ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়ে যায় তখন সে কনভার্জ করে ফেলবে, এরর কম থাকবে, এটা হবে। তো এগুলোর বিভিন্ন ভদ্রলোকের কাজের সময় বলা হয়েছে। তো ফাইনাইট ডিফারেন্স মেথডস প্রডিউস সলিউশনস ফর দ্য ফিজিক্যাল ভ্যারিয়েবলস psi n p। তো সাই হচ্ছে তোমার বাইরে থেকে যে অ্যাপ্লাই করা ইলেকট্রিক ফিল্ড বা ভোল্টেজ, তার রেসপন্সে যে পটেনশিয়ালটা পাচ্ছ সেটা হচ্ছে সাই। আর এন আর পি হচ্ছে চার্জ ক্যারিয়ার। এন হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের সংখ্যা পার সেন্টিমিটার কিউব, পি হলো ভ্যালেন্স ব্যান্ডে হোলের সংখ্যা। তো অ্যাজ ডিসক্রিটাইজড ভ্যালুস, তার মানে ভ্যালুগুলা কন্টিনিউয়াস না ধরে ডিসক্রিটাইজড করা হবে।
at individual nodes. এই নোডটা কি? তুমি ধরো একটা নেটওয়ার্ক টাইপের জিনিস সিস্টেম ধরবা, সেই সিস্টেমের অনেকগুলা নোড থাকবে। তো এই প্রতিটা নোডে তোমার ধরো n1 এর ভ্যালু থাকবে, তারপর n1 থাকবে, p1 থাকলো, psi1 থাকলো। সিমিলারলি এ পয়েন্টে হলো n2, p2, psi2। তো ইটস লাইক দিস, নোড 1, নোড 2, কোন পয়েন্টে কত কত n এর ভ্যালু, p এর ভ্যালু, psi এর ভ্যালু আছে। আচ্ছা, আচ্ছা, থ্রু আউট এ মেশ, তাহলে ফাইনাইট ডিফারেন্সে এরকম পুরো সিস্টেমটাকে একটা নেটওয়ার্কের মতো ধরা হবে, একটা জালের মতো স্ট্রাকচার, মেশের স্ট্রাকচার, which describes the solution domain, এবং যেটাকে বলা হবে সলিউশন ডোমেন। The continuous derivatives of the semiconductor equations are replaced, কন্টিনিউয়াস জিনিসগুলোকে রিপ্লেস করব আমরা ডিসক্রিটাইজ স্ট্যান্ডার্ড ফাইনাইট ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশনস। ঠিক আছে, তার মানে তোমার ভ্যালুগুলো হয়তো এরকম ভাবে ভ্যারি করছিল, n থেকে n1 থেকে n পর্যন্ত, কিন্তু জিনিসটাকে এখন তাহলে আমরা ডিসক্রিটাইজ করে এরকম চেঞ্জ ধরবো আর কি। ঠিক আছে, মানে অ্যানালগ থেকে সরি কোয়ান্টাইজ করার মতো, ইয়াতে যে কমিউনিকেশনে যে করো ওইটার মতন একটা। The discretized variables are represented by values obtained from the solution of the equations. তাহলে ইকুয়েশন সলভ করে যে n এর ভ্যালু গুলো পাবো, সেখান থেকে ডিসক্রিটাইজ ভ্যালু পাবো। তুমি ধরো এই পর্যন্ত জানছো, তুমি এখন এখানে আরেকটা ভ্যালু n+5 বের করতেছো, তো ওইটা হচ্ছে সলিউশন থেকে হয়তো আসবে আর কি। আচ্ছা, the discretized variables are represented values obtained from the solution of the equation at each mesh point, where boundary conditions determine the parameter values. The finite difference expansions are derived from Taylor series, যে ফাংশন অফ x প্লাস x, ফাংশন অফ x মাইনাস x, এই দুটো ভ্যালু যদি এটা মনে করো x এর x মাইনাস x, এটা মনে করো x, এটা মনে করো x প্লাস x, এই তিনটা ভ্যালু যদি তুমি জানো, তাহলে পরবর্তী ভ্যালুটা তুমি এটাকে লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনের মধ্যে বা টেইলর সিরিজ এক্সপেনশনের মধ্যে করতে পারবো। আচ্ছা, so that the function fx is a continuous single valued function of x with continuous derivative. তো ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন টেইলর সিরিজের যে অর্ডার গুলো থাকে সেটার মধ্যে ফার্স্ট অর্ডার ধরবে। আর অবটেইন ফ্রম দিস টেইলর এক্সপ্রেশনস অ্যাজ ফরওয়ার্ড অর ব্যাকওয়ার্ড ডিফারেন্স, মানে এই দুইটার ভ্যালু থেকে পরেরটা বের করা অথবা এই দুইটার ভ্যালু থেকে পিছনেরটা বের করা এরপর। তো রিপ্রেজেন্ট রেসপেক্টিভলি বাই ট্রাঙ্কেটিং দ্য সিরিজ আফটার দ্য সেকেন্ড টার্ম। এই যে ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম সিরিজের এই দুইটা, সেকেন্ড টার্ম হচ্ছে ফার্স্ট অর্ডার, তো থার্ড টার্ম হচ্ছে সেকেন্ড অর্ডার, কাজে ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন করতেছে, এই যে ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন, কাজে ফার্স্ট অর্ডার পর্যন্ত রাখবে। Second order approximations may also be obtained by subtracting or adding the truncated Taylor series to yield first and second differentials. ঠিক আছে, ডিফারেন্সিয়ালস তো মানে বুঝতে পারতেছো যে del n by del x আর ওটা হবে del square n by del x square, এরকম ভাবে আর কি। আচ্ছা, তো which are also known as central difference approximation। ঠিক আছে, এটাও হইতে পারে, ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন হইতে পারে, সেন্ট্রাল ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন হইতে পারে। আচ্ছা, তো এখন আমি একটা মুছি, নোটটা উঠাই। আচ্ছা, তো ইন ডেসক্রাইবিং ফাইনাইট ডিফারেন্স স্কিম ইট ইজ কনভিনিয়েন্ট টু ইউজ দ্য নোটেশন টু ডাইমেনশনাল, এটা করতে পারি। ঠিক আছে, তার মানে তুমি টু ডাইমেনশনাল জিনিসে চলে গেল, বললো না তিন রকম সলিউশন হতে পারে, ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল, তো টুতে গেলাম। তো টুতে এক্স ওয়াই কোঅর্ডিনেট থাকবে, তাহলে এক্স ওয়াই এর ভ্যালুকে তুমি মনে করো নাম দিলা আই জে। ঠিক আছে, তাহলে পরবর্তী ভ্যালুটা আই এর পরবর্তী ভ্যালুটা হচ্ছে এক্স প্লাস ডেল এক্স, তো আই এর পরবর্তী ভ্যালু হচ্ছে আই প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ডেল এক্স হবে। সিমিলারলি যদি আমি বলতাম যে জে প্লাস ওয়ান, হ্যাঁ, তাহলে এটা কিন্তু ওয়াই প্লাস ডেল ওয়াই হতো, এরকম আর কি। তাহলে ছোট ছোট ইনক্রিমেন্ট পর পর আমরা ডিস্টেন্স পর পর ভ্যালুগুলো নিব আর কি। এটা হচ্ছে তোমরা প্রোগ্রামিং অ্যারে সিস্টেমে করতে পারে, where relative positions of the points I, J, etc. are the Cartesian planes, XY coordinated. So this notation is used to describe a mesh superimposed on a region, requiring analysis, যেটা analysis করছি সেই রিজিয়নটা। The uniform meshes are frequently used because of the ease of calculation, মানে সবগুলাই del x, I ও del x, I plus 1 x plus del x, I plus 2 হচ্ছে x plus twice del x, এরকম আর কি। তাহলে এটা ইউনিফর্ম যাতে হয় আর কি। তো নন ইউনিফর্ম মেশেস ক্যান বি অ্যাডভান্টেজেস ইন রিজিয়নস অফ হাই এন্ড লো ভ্যালুড ডেরিভেটিভস। তোমরা কমিউনিকেশনে যখন কোয়ান্টাইজেশন পড়ছিলা তখন মনে হয় কম্পেন্ডিং একটা জিনিস পড়ছিলা না, ওখানে
কম্প্রেস করা হয়েছিল, এক্সপ্যান্ড করা হয়েছিল, তো সেখানে কিন্তু এই তোমার ওটাকে নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশন বলে। তো ওইরকম একটা মেশ গুলাকেও আমরা এক্স প্লাস ডেল এক্স গুলাকেও এরকম ভাবে ইউনিফর্ম না রেখে নন ইউনিফর্ম করতে পারি। আচ্ছা, তো দিস অ্যালাউস গ্রেটার অ্যাকুরেসি ফর হায়ার ডেরিভেটিভস এন্ড সেভিং ইন টাইম এন্ড মেমোরি ইন রিজন। কারণ তুমি ধরো এক্স প্লাস ডেল এক্স করে 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 একই ভ্যালু বারবার আনতেছো, তো কাজে মেমোরিতে খামাখা লস হচ্ছে, তো একবার নিলেই তো হয় যে ওই এলাকাগুলোতে, এরকম আর কি। তো এ মেজর ডিসঅ্যাডভান্টেজ অফ ফাইনাইট ডিফারেন্স টেকনিক when compared with ফাইনাইট এলিমেন্ট, তাহলে এটা হচ্ছে ফাইনাইট ডিফারেন্স টেকনিক এতক্ষণ যেটা বলতেছি। ফাইনাইট ডিফারেন্স তারা একটু দেখে নাও, এটা কি ফাইনাইট ডিফারেন্স ছিল কিনা, এখানে দেখো এই যে ফাইনাইট ডিফারেন্স টেকনিক। আচ্ছা, তাহলে এখানে যেটা বলতেছি যে এটার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। ফাইনাইট ডিফারেন্স টেকনিক when compared with the finite element method is that requirement for a finer mesh in one specific area of the device necessaries the presence of finer mesh on other parts of the device। ঠিক আছে, তো এটা সব জায়গায় সূক্ষ্ম সূক্ষ্ম থাকতে হবে। দিস লিডস টু সারপ্লাস অফ নোডস, তার ফলে অনেক নোড লাগবে আর কি, ইন রিজনস অ্যাওয়ে ফ্রম দ্য রিজনস রিকোয়ারিং ডিফাইনমেন্ট হুইচ উড আদারওয়াইজ হ্যাভ রিলেটিভলি কোর্স ম্যাচ। দ্য রিসেন্টলি রিপোর্টেড ফাইনাইট বক্স মেথড, আচ্ছা এগুলা ডিটেলসে যাবো না, আমরা আগেরটা দেখি। তো এখানে যেটা যে ইউনিফর্ম হচ্ছে এটা, আর এটা হলো নন ইউনিফর্ম, ওই যে কম্প্যান্ডিং করছিল না, কম্প্রেশন এবং এক্সপেনশন, ওইটার মতন একটা। তো অ্যাডাপটিভ মেশেস হুইচ আর সেলফ জেনারেটিং। এখন অ্যাডাপটিভ মানে জানো কি, যে ম্যাশ গুলাকে আগের ডাটার থেকে পরের ডাটাগুলার এক্স ডেল এক্স গুলা ডেল ওয়াই গুলো কতটুকু হবে সেরকম ভাবে আমরা যদি প্রোগ্রাম করতে পারি, তাহলে কি হবে, এটা আগের ডাটার থেকে পরের ম্যাশ গুলাকে প্রেডিক্ট করা, তো কাজে এটা মানে তোমার অ্যাডাপটিভ হচ্ছে। তো which are self generating with localized mesh refinement and take advantage of changes in the potential and carrier distribution। কারণ তোমার এই যে সারফেসে বা যেখানেই হোক চার্জ ক্যারিয়ারের যে ডিস্ট্রিবিউশন, পটেনশিয়ালটা হচ্ছে সাই, আর চার্জ ক্যারিয়ার ডিস্ট্রিবিউশন হচ্ছে এন আর পি। তো এটা কিন্তু ভ্যালুগুলা চেঞ্জ হতে পারে, এবং চেঞ্জের উপর ডিপেন্ড করে আমরা ওই ডেল এক্স ডেল ওয়াই কেও মডিফাই করতে পারি কতটুকু হবে। তো এটা হচ্ছে অ্যাডাপটিভ। দ্য মেশ ইজ চোজেন সো অ্যাজ টু মিনিমাইজ দ্য, তার ফলে হচ্ছে যে কনভার্জেন্স ভালো হবে। The mesh is chosen to as minimize the discretization error and the number of mesh points required and refined adaptably as the computational progress so as to limit the difference in electrostatic potential between them। তো এটা নিয়ে আরো ডিটেইলসে ডিপে ঢুকছে। এখন আমরা নিচে দেখি কি বলছে। নিচে the Poisson equation is usually solved using 5-point difference approximation। এটা হচ্ছে আজকে, এটা হচ্ছে এটা নিয়ে যদি ডিটেইলসে যাই একটা জিনিসই আজকে যাব, যেটা হলো যে Poisson equation is usually solved by using 5-point difference approximation। একটা ফোন আসছে। সাউন্ড স্যার, জি বলেন স্যার। জি স্যার, জি স্যার।
হ্যাঁ আমি সরি, একটু দেরি হয়ে গেল। তো এখানে তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে 5 পয়েন্ট ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন বলা হয়েছে। তো দিস ইজ ইন্টারেস্টিং। The finite difference equation for the elliptic Poisson equation is thus 5 পয়েন্ট মানে কি, এখানে দেখো কতগুলো পয়েন্ট। 5 পয়েন্ট মানে তোমরা বুঝতে পারতেছো যে একটা মিডল পয়েন্ট হচ্ছে আই জে, আর আই মাইনাস ওয়ান জে এটা হচ্ছে আই এর দিকে, মানে এটা হচ্ছে তোমার আই জে। হ্যাঁ, এদিকে মনে করো এক্স, এদিকে মনে করো ওয়াই, তাহলে আই জে হচ্ছে এটা মাঝখানের পয়েন্টটা। আরেকটা পয়েন্ট ধরে হচ্ছে আই মাইনাস ওয়ান জে, তার মানে তোমার এটা যদি আই জে হয়, আই গুলা যদি এক্স এর ইয়া হয়, তাহলে আই মাইনাস ওয়ান মানে কি, এই বাম দিকেরটা, তাহলে এটা হচ্ছে আই মাইনাস ওয়ান জে। ঠিক আছে, সরি আই মাইনাস ওয়ান, আর জে তো মনে করো জেই থাকতেছে। আর পরের পয়েন্টটা তাহলে হবে এটা আই প্লাস ওয়ান, আর জেটা জেই থাকবে। ঠিক আছে, আই প্লাস ওয়ান। হ্যাঁ, আর সিমিলারলি জে এরও দুটা পয়েন্ট হবে, আইটা ফিক্স রেখে জে মাইনাস ওয়ান, আর উপরেরটা হবে জে প্লাস ওয়ান। তাহলে কয়টা পয়েন্ট হলো, 5টা পয়েন্ট। তো এ ধরনের একটা মডেলিং হচ্ছে। তো ফাইনাইট ডিফারেন্স ইকুয়েশন ফর দ্য এলিপ্টিক্যাল পজিশন দাস, তখন এটা যেটা হয় তোমার এই 5টা পয়েন্ট ধরবা, ধরে এখানে এরকম একটা ইকুয়েশনে সেটাকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু অরিজিনাল আমাদের পয়জন ইকুয়েশনটা ছিল কি, এটা গতকালকের ক্লাসে যদি দেখো, এটা ছিল পয়জন ইকুয়েশন, তাই না? এখানে তাহলে আমরা যদি ইকুয়েশনটা লিখে নিয়ে যাই, তাহলে ডেল স্কোয়ার সাই মাইনাস কিউ বাই, আমি এপসাইলন লিখলাম, আর এখানে এটা তো আবার পরে আবার চেঞ্জ করছিল না, এটা পি মাইনাস এন, আর ওইদিকে মনে হয় এন বলে দিছিল, তাই না? টোটালটা এন ডি এন এ কে একত্র করে। তাহলে আমরা যদি এটাকে অ্যানোটেট উঠায় নিচে যাই, এখন যেখানে আসলাম, হ্যাঁ 5 পয়েন্ট টেকনিক যেটা, আচ্ছা তাহলে সেখানে এটা বলতেছে যে ডেল স্কোয়ার, আচ্ছা কিউ বাই এপসাইলন রেখেছে, এনডি পি এন এ এগুলো সবকিছুই রাখছে। তাহলে কোন জায়গাটায় তোমার এই যে এই ইকুয়েশনটা পাশাপাশি রাখো, তাহলে দেখো, তাহলে ডেল স্কোয়ার সাই যেটা ছিল সেটার সিগনিফিকেন্স কি, ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার, তাই না? এটা কি যদি আমরা 1 ডাইমেনশনাল ধরি, অথবা যদি 2 ডাইমেনশনাল ধরো, তাহলে কি হবে, ডেল স্কোয়ার সাই বাই ডেল ওয়াই স্কোয়ার, এরকম কিছু একটা হবে। ঠিক আছে, তো ওই ধরনের তাহলে দুইটা থাকতেছে ডেল। ঠিক আছে, তাহলে এখানে ডেল স্কোয়ার সাই আর ডেল এক্স স্কোয়ার হবে। তাহলে ডেল এক্স স্কোয়ারের জায়গাটায় ওরা রিপ্লেস করছে এই যে এই জিনিসটা দিয়ে। তো তার মানে আমার যে এক্স এর ভ্যালু মাইনাস ডেল এক্স, এটা মিন করে কি, আই আই মাইনাস ওয়ান পয়েন্টটা। ঠিক আছে, এ ধরনের একটা জিনিস। আচ্ছা, তাহলে এটা আই মাইনাস ওয়ান পয়েন্টটা ইন্ডিকেট করতেছে। তো সেক্ষেত্রে তোমার ডেল এক্সটা হচ্ছে তোমার পরিবর্তনটা। তাহলে এখানে ডেল বাই ডেল এক্স স্কোয়ার ছিল, কাজে ডেল এক্স পরিবর্তন, কাজে ডেল এক্স স্কোয়ার আসছে। আর ডেল স্কোয়ার সাইয়ের জায়গায় উপরে আসতেছে এই রকম একটা এক্সপ্রেশন, যেটা আপাতত বুঝো যে এটা ডেল স্কোয়ার সাই হওয়ার কথা, কিন্তু এই ইকুয়েশনটা কিসের মতো আছে, সাই মাইনাস ওয়ান আই মাইনাস ওয়ান জে, তার মানে এটা হচ্ছে এই পয়েন্টটাই, তাই না? এই পয়েন্টটা। আর টুয়াইস সাই আই যে মিডল পয়েন্টটা, আর এটা হচ্ছে পরের পয়েন্টটা। তাহলে যখন আমরা এক্স এর ভ্যারিয়েবল ধরছি, তখন 3টা পয়েন্ট ধরতেছে, এক্স এর আগের ভ্যালু, এক্স এর পরের ভ্যালু, মানে মাঝখানেরটা, আর 5 পয়েন্ট তথ্য লাগতেছে। আর এখানে যেটা বের করতেছে ডেল স্কয়ার, সেখানেও একইভাবে ওয়াই এর পরের ভ্যালু, মাঝখানের ভ্যালু, সরি আগের ভ্যালু, মাঝখানের ভ্যালু, পরের ভ্যালু, এইভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছে। এটা ফাইনাইট ডিফারেন্স ইকুয়েশন ফর দা এলিপ্টিক পয়জন ইকুয়েশন। এলিপ্টিক শব্দটা এখানে ইম্পর্টেন্ট, এলিপস মানে ওইটার ইকুয়েশনের সাথে এখানে রিলেশন আছে, যেটা এই মুহূর্তে আমি টাচ করছি না। তো যাই হোক, এইরকম একটা ব্যাকগ্রাউন্ডে একটা মডিফিকেশন হবে, আপাতত জেনে রাখো। তো ইন দ্য ম্যাট্রিক্স ফর্ম এই ইকুয়েশনটাকে এখন রিপ্রেজেন্ট করবে এ সাই ইজ ইকুয়াল টু বি। Matrix A is the coefficient matrix normally of tridiagonal form, and matrix B contains the terms on the right hand side of the equation. ঠিক আছে, আচ্ছা আপাতত এই দুইটা ইকুয়েশন একটু লেখো, আর ওই ছবিটা একটু আঁকো। কোনটা আঁকবা, 5 এখানে ছবি নাই, যাক ফাইনাইট ডিফারেন্স ইকুয়েশন ফর এলিপ্টিক্যাল পয়েন্ট, এখানে হচ্ছে এই কোনটা কোনটা লিখবো বলি।
Poisson equation usually solved by using 5-point differential equation. Finite difference equation for the elliptical Poisson equation of this. এটার একটা নাম্বার দাও, 11-12 কিছু একটা দাও, তার সিম্পলিফাইড ফর্মটা লেখো। আর একটু আগে যেটা লিখলাম আমরা, অর্থাৎ ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই বাই ডেল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট এপসাইলন আর, যেটা গত ক্লাসে একটা নাম্বার দেওয়া হয়েছিল পি মাইনাস এন। গত ক্লাসের নাম্বারটাকে রেফার করো, মানে এন বলা হয়েছিল, ওই নাম্বারটা লেখো, গত ক্লাসের নাম্বারটা। এটা কি 5 নম্বর না 4 নম্বর আমার মনে নেই, এটা একটু লেখো। একটু লিখতে থাকো, আমি একটু ফোন করিনি একটা। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা এটা যদি লিখে থাকো আমি পরের অংশে যাই। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে স্যার এই মিডল পয়েন্টটা স্যার বিয়োগ করলাম কেন? এই যে টু সাই আই যে স্যার এই জিনিসটা স্যার বিয়োগ হলো কেন? এটা তোর ব্যাখ্যাটা এই জায়গাটা দেয় নাই, ওরা হঠাৎ করে লিখছে ইকুয়েশনটা, এখন এটার ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে, কোন একটা কারণে করছে আর কি। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার হবে, তাই না? তাহলে জি এটা তো আসলে স্কোয়ার হওয়ার কথা, এটা তো এখানে কিন্তু স্কোয়ার নাই, তাই না? জি স্যার জি স্যার তো এখন এটার সাথে যদি রেলিভেন্স ধরি, আমার কাছে এ ধরনের একটা রেলিভেন্স লাগতেছে, এ মাইনাস বি হোল স্কোয়ার যদি হয় কোনো কিছু, তখন হয় কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, এরকম হয়। তো এরকম কিছু একটা হয়, কিন্তু এখানে তো আবার এই যদি এটাকে যদি এ বলো, এটাকে যদি বি বলো, তাহলে মাঝখানেরটা তো এ বি না, মাঝখানেরটা স্যার হচ্ছে তাদের মাঝামাঝি একটা পয়েন্ট। জি ওই স্যার ধরনের কোন একটা ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন আছে এখানে, যে আমি যেটা বললাম এটার মতো, এটা আমি যেটুকু আন্দাজ করতেছি, কিন্তু এই জায়গাটা এটা বলে নাই। এটা ডাইরেক্ট লেখছে, যেহেতু আমরা এখন যেহেতু প্রোগ্রামিং এর দিকে কনসেন্ট্রেট করবো আর সেমিকন্ডাক্টর নিয়ে বেশি কনসেন্ট্রেট করবো, এটার ইতিহাস এখন একটু দেখতে চাচ্ছি না, একটু পরে দেখবো, সময় হলে আমরা পরে স্টাডি করবো এটা। আচ্ছা, আগে এটা যেহেতু প্রথম এটা যাচ্ছি আমরা, কাজে এখন দ্রুত যাওয়ার চেষ্টা করি আর কি। আচ্ছা,
তো আমি একটু আগাই। তো finite difference representation of the current continuity equations can be realized in many forms. There are two, এটা হচ্ছে কারেন্ট ডেন্সিটির ইকুয়েশন, মানে এটাতে গেল পিএন আর সাইয়ের ইকুয়েশন, আর কারেন্ট ডেন্সিটি ইকুয়েশন কন্টিনিউটি ইকুয়েশনটা হচ্ছে জে আর ডেল এন বাই ডেল টির যে ইকুয়েশন গুলা, ওগুলো হচ্ছে তোমার কন্টিনিউটি ইকুয়েশন আর কারেন্ট ডেন্সিটি ইকুয়েশন, ওদেরকে আবার আলাদা ক্যাটাগরিতে ধরে হিসাব নিকাশে। তো there are two principal approaches to solving the continuity equation: schemes using the explicit current density, explicit current densities at the nodes, and schemes based on eliminating the current densities between equations. ঠিক আছে, তাহলে দুইটা ইকুয়েশনের মাঝখানের যে কি বলছে এক্সপ্লিসিট কারেন্ট ডেন্সিটি এট দ্য নোডস, ওই যে আই জে নোড গুলা যেগুলা, and schemes based on eliminating the current density between the equations using expanded forms of the equation. ঠিক আছে, কারেন্ট ডেন্সিটি ইকুয়েশন গুলোকে এক্সপ্যান্ড করতেছে। তো দিস লেটার অ্যাপ্রোচ ওয়ার্কস ওয়েল ইন ডিভাইসেস where localized rapid changes in carrier concentration have little effect on the bulk properties of the device. তো এই ইতিহাসের ডিপে আমি যে কারণটা বললাম ওই কারণে আর ডিপে ঢুকবো না এখন। আচ্ছা, তারপরে আমাদের এটার সাথে ইকুয়েশন যেটা লাগবে সেটা হচ্ছে জেনারেল ইমপ্লিসিট ফর্ম অফ দ্য কন্টিনিউটি ইকুয়েশন ফর ইলেকট্রনস বেসড অন কারেন্ট ডেন্সিটিস। এটা হবে এটা একটু লেখো। এটাকে তুমি 13, 14 না 14, 15 কি বলবা বলো? এটা হচ্ছে Crank-Nicolson implicit scheme is usually adopted, which provides greater accuracy and better convergence properties than is possible with explicit solution methods. তো জেনারেল ইমপ্লিসিট ফর্ম অফ দ্য কন্টিনিউটি ইকুয়েশন এটা হচ্ছে এটা del n by del t। তাহলে del n by del t মানে হচ্ছে দুইটার ডিফারেন্স, তাহলে এটা, আর নিচে হচ্ছে যে ডাইভারজেন্স অফ জে আর কিউ দিয়ে ভাগ, এরকম একটা, এটা আবার ডট হচ্ছে, হ্যাঁ ডাইভারজেন্স অফ জে, হ্যাঁ। তাহলে দুটোর ভ্যালুর উপর ভিত্তি করে করতেছে। where the superscript k refers to the time step। তাহলে এখানে কিন্তু আগেরটা ছিল তোমার স্পেশাল ডিস্ট্রিবিউশন এক্স ওয়াই জেড, আর এটার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে কিন্তু টাইম স্টেপ। তুমি যখন প্রোগ্রামিং করে সলভ করবা তোমার স্পেস ডোমেনও দেখতে হবে, টাইম ডোমেনও দেখতে হতে পারে। তাহলে এখানে এই সুপারস্ক্রিপ্টের সাথে কেটা রিলেটেড হচ্ছে টাইমের সাথে, আর ওখানে কিন্তু আই জে রিলেটেড ছিল এক্স ওয়াই এর সাথে, এটা একটু ডিফার করতে পারে। If the equation is treated as being fully implicit in both velocities and carrier concentration, it leads to complicated system of coupled non-linear equations, which is difficult to solve. An advantage of this approach is that it is stable for all values of the time and space step ইত্যাদি। তো এই ইকুয়েশনটা লেখো, লিনিয়ারাইজেশনের ফর্মটা লেখো, এটা 15 নম্বর ইকুয়েশন। এই দুটো একটু লেখা, আমি আবার একটু ফোন কল করে আসতে
হ্যাঁ, তাহলে এখানে তোমার ইয়ে হলো, শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, তো এখানে তোমরা যে জিনিসটা, দুটো ইকুয়েশন, একটা তো কন্টিনিউটির সাথে রিলেটেড, আর একটা হচ্ছে তোমার ইয়ার সাথে রিলেটেড, ভেলোসিটির সাথে রিলেটেড, আগের ভেলোসিটি, পরের ভেলোসিটি ইত্যাদি, which makes the equation implicit in carrier concentration and explicit in velocity. This leads to an asymmetric coefficient matrix, the iteration matrix status, এগুলো এখন ডিটেইলে যাচ্ছে না। তো stability analysis for non-linear system is highly complicated process to generalized analysis is available and no generalized analysis is available, ঠিক আছে? তো এটা মানে এক রিগোরাস প্রসেস আর কি, প্রোগ্রাম করে করে ডাটা নিয়ে নিয়ে করতে হবে। রেজার হ্যাজ শোন দ্যাট দ্য লিনিয়ার এক্সপ্লিসিট সলিউশন ফর কন্টিনিউটি ইকুয়েশন হচ্ছে এত। তাহলে এটা একটু লিখে নাও, এটা যে স্ট্যাবিলিটি অ্যানালাইসিসের কমেন্টসটা একটু লেখো, আর লিনিয়ার এক্সপ্লিসিট সলিউশন ফর দ্য কন্টিনিউটি ইকুয়েশন হচ্ছে এত। এটা হচ্ছে কার ইন্টারপ্রিটেশন? ওই যে রেজার সাহেবের, যেখানে ভি ইনফিনিটি আছে একটা জিনিস, ইজ দ্য হাই ফিল্ড স্যাচুরেটেড কনস্ট্যান্ট ভেলোসিটি। তোমার ভেলোসিটির সাথে যদি তুমি ইলেকট্রিক ফিল্ডকে ইয়ে করো, তাহলে কি হয়? এরকম একটা লিনিয়ার অংশ হয়, করতে 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 এক স্যাচুরেশনে চলে যায়, ওই ভেলোসিটিটাকে বলতেছে ভি ইনফিনিটি। হাই ফিল্ডে, বেশি ফিল্ডে যে স্যাচুরেটেড ভেলোসিটি, দ্যাট ইজ ইয়োর ভি ইনফিনিটি। আচ্ছা, আচ্ছা, তারপরে আর তো এক্স ওয়াই জেড তো বুঝতেই পারতেছো। এখানে তাহলে টাইমের সাথে স্পেস ডোমেনের একটা কনভার্জেন্সের একটা শর্ত। আচ্ছা, তাহলে এখানে তোমার ইন্ডিকেটস, তারপর হচ্ছে এই ডিটেলসে আবার যাব না, আমি গ্যাপ দিয়ে যাব। আচ্ছা, এই 2.27-এর ইকুয়েশনটা নাম্বার দাও 16, এই পর্যন্ত লেখো, তারপর আবার আগাই। এই অ্যানালাইসিস গুলো আজকেই শেষ করছি, আবার এটা কন্টিনিউশন আমি নেক্সট ক্লাসে করব, মানে নেক্সট উইকে করব, নেক্সট উইক মানে ঈদের পরে আর কি। কিন্তু আগামীকালকে ক্লাসে আবার আমার ওই যে ব্রেনানের বইয়ের অংশে ব্যাক করব, আগামীকালকে যে ক্লাসটা। ইকুয়েশনের একটু বেসিক দিলাম, ভিডিওগুলো থাকবে এবং তোমরা সময় পেলে দেখবে, এবং এরপরে যখন আমি আরেকটু আগাবো না, মোটামুটি একটা নলেজ না নিয়ে আগাতে চাচ্ছি না, এটা করে নাও। ফাইনাইট এলিমেন্টে তো যেতে পারলাম না এখন আজকে, আগামী সপ্তাহে তাহলে ফাইনাইট এলিমেন্টটা দেখাবো। লিখছো 16 নম্বর? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে সময় আছে 2-3 মিনিট, আমি একটু আগাই। এরপর আচ্ছা, ফাইনাইট ডিফারেন্সে ঢুকতে পারতেছি, মেথডস অফ, আচ্ছা ফাইনাইট ডিফারেন্সের কি কি মেথডে সলিউশন হয়। আচ্ছা, তাহলে এটা আরো the set of simultaneous equation, কারণ অনেকগুলো simultaneous ইকুয়েশনকে সলিউশন করা, যেটা তোমরা ম্যাথে পড়ছো। তো by the finite difference expression for Poisson and continuity equations can be solved by discrete, direct or iterative techniques. তাহলে দুই ধরনের টেকনিক, একটা হচ্ছে ডাইরেক্ট টেকনিক, তাহলে সলভিং triagonal and pentagonal sets of simultaneous equation in which only the non-zero entities is the in the coefficient matrix need to be stored, ঠিক আছে? জিরো গুলোকে স্টোর করবে না, and can be adopted from the Gaussian elimination technique. Gaussian elimination পড়ছো ইকুয়েশন সলিউশন নিউমেরিক্যালে? জি স্যার। হ্যাঁ, তো ওই Gaussian elimination ইউজ হবে। আচ্ছা, another commonly used technique for solution of Poisson equation is based on fast Fourier transform. ফ্রিকোয়েন্সিতে চলে গেল, যে টি আছে না, টি কে উল্টা করলে ফ্রিকোয়েন্সির ওখানে আসবে। This method requires a moderately lengthy coding compared with iterative methods, ঠিক আছে? However, for a large number of equations with অনেকগুলো কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স থাকলে iterative methods are normally faster. আচ্ছা, the three common iterative methods, and iterative method মানে বারবার ডাটা ইয়ে করা, হচ্ছে গস সাইডাল, সাকসেসিভ ওভার রিল্যাক্সেশন এন্ড সাইক্লিক চেবাইশেভ মেথড। তাহলে আপাতত তোমরা এই যে আমার টাইম চলে যাচ্ছে, তোমাদের সাইমালটেনিয়াস ইকুয়েশনের মধ্যে তোমরা ইয়ে করো, কি বলে, ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে এই যে এখানে দুটো মেথড বলছে, একটা হচ্ছে গস এলিমিনেশন আর একটা হচ্ছে এফএফটি, এই দুইটা নাম লেখো আপাতত। আর ইটারেটিভ মেথডের ক্ষেত্রে তিনটা নাম, গস সাইডাল, সাকসেসিভ ওভার রিল্যাক্সেশন এসওআর এন্ড সাইক্লিক চেবাইশেভ মেথড। আপাতত নাম জানো, এখন ডিপে ঢুকে লাভ নেই, যার যে প্রজেক্ট বা কাজ অ্যাসাইনমেন্ট থাকবে তখন সে ডিপে ঢুকবে।
এখন আর নামগুলো লেখো। তাহলে ইকুয়েশন সলভ করাটাই হচ্ছে কাজ এই মেথডগুলোর মারফত, যেটা তোমরা নিউমেরিক্যালি কিছুটা ধারণা পাইছো। এখন প্র্যাকটিক্যাল একটা কোন একটা ক্ষেত্রে আমরা চেষ্টা করব, ডিভাইসের ক্ষেত্রে যদি করা যায়। ডাইরেক্টের মেথডগুলোর নাম লেখো, দুইটা নাম বলছে, গস এলিমিনেশন ফার্স্ট 50 আর ইটারেটিভ মেথডগুলোর নাম লেখো। হয়েছে লেখা? রোল কল কি করা হয়েছিল? রোল কল করা হয় নাই। রোল কল করবো মনে মনে ভাবতে ভাবতে হওয়ার হয়নি, সরি। আচ্ছা কয় তারিখ? 12। আচ্ছা রোল 1 13। স্যার 13 স্যার। ইয়েস স্যার। আচ্ছা থ্যাংক ইউ। 1 কালকে আসো নাই? স্যার খেলা দেখছিলাম স্যার, ওই জন্য আসতে পারিনি। কালকে তো খেলা ছিল না তখন। স্যার সকালে খেলা ছিল। সকালে খেলা ছিল। রোল 71, Present, sir. 72, Yes, sir. 79, Yes, sir. 80, ইয়েস স্যার। 81, Yes, sir. 83, Yes, sir. 87, ইয়েস স্যার। 100, Yes, sir. 129, ইয়েস স্যার। 29 কালকে আসছিলা? জি স্যার আসছিলাম, কিন্তু প্রেজেন্ট আগে হয়ে গেছিল তো। আচ্ছা ঠিক আছে। 152, Present, sir. 163, ইয়েস স্যার। 64, প্রেজেন্ট স্যার। ফাহাদ সাইফ। স্যার 123, ইয়েস স্যার। জি স্যার থ্যাংক ইউ। আচ্ছা তাহলে মেথডগুলোর নাম লেখো, এখানে আজকে শেষ করছি, কিন্তু এটার কন্টিনিউশন হবে আগামী সপ্তাহে। আর ইয়াটা হবে আগামীকালকে আমরা আবার ব্রেনানের বই থেকে আমাদের মূল থিওরির অংশে চলে যাব। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।